कृष्ण हरे कृष्ण श्रीमूर्तये दीनतारिणे। আপনাদের এই 15 টাকা মতন সেভ হবে। মায়াপুরের যে সাইট সিনগুলো আছে সেগুলোর জন্য আপনি কত করে নেবেন? এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। চলুন দেখাই সেই বল্লাল সেনের ঢিপি। একটা কুপন হবে। পদা ভবনের কুপনের লাইন 80 টাকার, এত দূর। দান যদিও নিজের ইচ্ছায় হওয়া উচিত। ভগবান নরসিংহদেবের মন্দির। মোট 17টি দেশের পাথর এখানে ব্যবহার করা হচ্ছে। সমস্ত পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির। এই মায়াপুর ভবনে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার। কৃষ্ণগড় থেকে জাস্ট একটা স্টেশন বাদেই হচ্ছে আমঘাটা। তবে আমি কিন্তু আজকে মায়াপুরে অটো করে যাব না। ঘড়িতে তখন বাজে 4:40। শহর কল্যাণী গভীর নিদ্রায় আচ্ছন্ন। সূর্যের আলো তখনও আকাশের কালিমা মোছাতে পারেনি। আর ঠিক তখনই আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। জনমানবহীন রাস্তায় আমার বাইকের গুড়গুড় শব্দ চারিদিকের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমাকে নিয়ে পৌঁছালো গ্যারেজে। গ্যারেজে গাড়ি রেখে তড়িঘড়ি আমি ছুটলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। একটা আম কাটা। হ্যাঁ, টিকিট কাটা আমার হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন মায়াপুর যাওয়ার জন্য পাগলের মতো এত সকালে বেরোনোর প্রয়োজন আছে কি? তারও একটা কারণ আছে, চলুন বলছি। এখন প্ল্যাটফর্মে ঘড়িতে বাজে 5:06। এই ট্রেনটা ছিল হচ্ছে 4:56-তে, লেট করেছে। Shalya passenger is arriving on platform number 1. তো বললাম ট্রেন কল্যাণী ছেড়ে দিলাম। প্রায় 7-8 মিনিট মতন লেট রয়েছে। দেখা যাক কৃষ্ণগড়ে কখন কি পৌঁছায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে মায়াপুর যাওয়ার একটা নতুন পথের সন্ধান দেব। তার সাথে কখন গেলে এবং কিভাবে ঘুরলে আপনারা একদিনেই মায়াপুরের সমস্ত কিছু দেখে আবার বাড়ি ফিরে আসতে পারবেন তাও জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন কল্যাণী থেকে উঠলাম এই ট্রেনে, তো তখন জায়গা ছিল, ফাঁকা ফাঁকা ছিল। কল্যাণী পর্যন্ত অনেকটাই জায়গা ছিল, কিন্তু এখন দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। পুরো লোকজন ভর্তি। গরম চাই চা হবে কত? 10-20 দিন 10-এর একটা চা। সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। সকালে বেরিয়েছি, চা খাওয়া হয়নি। রানাঘাট থেকে চা উঠলো, চা খেয়ে নিই। 100 টাকায় 12টা কে নেবেন? লেবু বিক্রি হচ্ছে সকালে। লেবুর সাইজগুলো দেখুন কত সুন্দর। আচ্ছা আসি, আসছি দাদা। ঘড়িতে বাজে এখন 6:25 আর কৃষ্ণগড়ে ঢুকে গেল ট্রেন। যে ট্রেনে করে আসলাম এই লালগোলা লোকালটা ছেড়ে দিল। আর এখান থেকে মায়াপুর যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটা দুটো। তো আগে যেভাবে সবাই যেত মায়াপুরে সেটা দেখাই আপনাদেরকে। এই মায়াপুর যেতে গেলে যে অটো ধরতে হয় সেটা কিন্তু ব্রিজ পেরিয়ে 1 নম্বরের দিকে যেতে হবে। চলুন আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কোথা থেকে অটো ধরতে হয়। এই আমি ব্রিজ পেরিয়ে 1 নম্বরে চলে আসলাম। 1 নম্বরে প্ল্যাটফর্মের কাছে যে এই মন্দিরটা রয়েছে কৃষ্ণগড় রেলওয়ে ভেন্ডার সমিতি, এই মন্দিরের এই পাশ দিয়ে যদি চলে আসেন তাহলে দেখুন এই যে এখানটায় অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু অটো করে আপনারা মায়াপুরের ঘাটে যেতে পারবেন। কত টাকা করে ভাড়া নেয়? 30 টাকা করে। 30 টাকা করে।
আপনাদেরকে এই অটোর জায়গাটা দেখিয়ে দিলাম, যেখান থেকে আপনারা অটো করে মায়াপুর ঘাটে যেতে পারবেন। তবে আমি কিন্তু আজকে মায়াপুরে অটো করে যাব না, ট্রেনে করে যাব। আর এই কৃষ্ণনগর থেকে ট্রেন যাবে মায়াপুরের উদ্দেশ্যে আমঘাটাতে। সেই আমঘাটা লোকালে আমি আজকে যাব হচ্ছে মায়াপুর। ব্রিজ পেরিয়ে চলে আসলাম 4 নম্বরে। আর এই 4 নম্বর থেকে আমঘাটা লোকাল ছেড়ে দিল। টাইমটা একটু শর্ট ছিল, তাই তাড়াতাড়ি আসতে হয়েছে। একটু দৌড়ে আসলাম বলে হাঁপিয়ে গেছি। এই মায়াপুর যাওয়ার জন্য যে আমঘাটা লোকালটা ছাড়ে সেটা কিন্তু 4 নম্বর থেকে ছাড়ে, তাই আপনাদের কিন্তু 4 নম্বরে আসতে হবে। ট্রেন দেখুন একেবারেই ফাঁকা, প্রায় খুব কতিপয় 2-3 জন লোক আছে। কৃষ্ণনগর থেকে জাস্ট একটা স্টেশন বাদেই হচ্ছে আমঘাটা। এটা নতুন চালু হয়েছে। এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কের রাস্তা, ওপরে ফ্লাইওভার রয়েছে। এই ফ্লাইওভার দিয়েই 12 নম্বর জাতীয় সড়ক যাচ্ছে। আর আপনারা যারা অটোতে করে আসছেন ওই রাস্তা ধরে আসতে হবে, এসে এখান থেকে এই যে পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু মায়াপুরের দিকে যাবে, মায়াপুর ঘাটে। কৃষ্ণনগর থেকে এই আমঘাটা লোকাল ছাড়ে দিনে 3 বার, ভোর 6:45, দুপুর 1:30 এবং রাত 9:15। চলে গেল আমঘাটা। ডট 7টার সময় টাইম ছিল, একদম 7টায় টাইম, 7টাতেই পৌঁছে গেছে। আমঘাটা পর্যন্তই এর শেষ স্টপেজ, এরপরে আর যাচ্ছে না। ভবিষ্যতে হয়তো লাইন চালু হলে নবদ্বীপ ধাম পর্যন্ত যাবে। আমঘাটা নেমে পড়লাম। এখান থেকে কিন্তু আমাকে টোটো ধরতে হবে। কত নেবে? 15 টাকা করে। আপনারা যদি কৃষ্ণনগর থেকে অটোতে আসেন তাহলে লাগবে হচ্ছে 30 টাকা। আর যদি আপনারা এই আমঘাটা পর্যন্ত চলে আসেন, আমঘাটা থেকে লাগছে হচ্ছে 15 টাকা। আপনাদের এই 15 টাকা মতন সেভ হবে। চলে আসলাম হুলোর ঘাটের কাছে। এখানে হচ্ছে অটোগুলো দাঁড়ায়, টোটো আসে। এইখান থেকে দেখুন যে ঘাটে যাওয়ার রাস্তা লেখা রয়েছে মায়াপুর যাইবার রাস্তা। তো এই রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে ঘাটে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। নবদ্বীপে যাওয়ার যে টিকিট রয়েছে এখান থেকেই কাটা যাবে। সকাল 5:30 থেকে রাত্র 11টা পর্যন্ত এই ঘাটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। 3 বছরের ঊর্ধ্বে কিন্তু ভাড়া লাগবে। আর প্রতি টিকিট হচ্ছে 3 টাকা করে। 3 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই নৌকা করেই যাব আমি ওই পারে মায়াপুরে। আর এটা হচ্ছে জলঙ্গি নদী। ওই পাশটা যেখানে দেখছেন ওই দিকটাই হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপেরও একটা ঘাট আছে, স্বরূপগঞ্জের ঘাট যেটা। এই জলঙ্গি নদীটা ভাগীরথী হুগলিতে গিয়ে মিশেছে। তো ওইখানে হচ্ছে নবদ্বীপ, আর এই দিকটা হচ্ছে মায়াপুর। চলে আসলাম মায়াপুরে। এটা হচ্ছে মায়াপুর ঘাট। ঘাট থেকে এসে এই যে এদিকে রাস্তাটা যাচ্ছে এটা নবদ্বীপের দিকে যাচ্ছে। আর আমি যাব হচ্ছে এই দিকে। সামনেই দেখুন লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ। এটা শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজের সেবাধাম। তিলক করে নিলাম। চলার পথেই দেখুন আছে শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির। ইসকন মন্দিরে যাওয়ার পথে এই মন্দিরটা আপনারা দেখে নিতে পারেন। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে এই মন্দিরের ভিতরে শ্যামসুন্দর দর্শনের সাথে কিছু সারমেয়ের দর্শনও আপনাদের হয়ে যেতে পারে। আপনারা মায়াপুরে এসে কিন্তু যে মায়াপুর ইসকনের মন্দির আছে সেখানে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন, আবার ঘাট থেকে টোটো নিয়েও কিন্তু যেতে পারেন। আমি এখান থেকে একটা টোটো কাকুর সঙ্গে কথা বললাম। উনি আমাকে একটি চার্ট দিলেন যেখানে মায়াপুরের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য মাথাপিছু এবং রিজার্ভ টোটো ভাড়া দেওয়া ছিল। তবে টোটো বুক করার পূর্বে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। চলুন শুনি উনি কত নেন। কাকু
বলছি মায়াপুরের যে সাইট সিনগুলো আছে সেগুলোর জন্য আপনি কত করে নেবেন? এবারে আমি যেটা আপনাকে যেটা বলেছি কম, এখানে 400 টাকা ভাড়া আছে, আপনি দেখবেন 300 টাকায় আপনাকে সব দর্শন করা হবে। হ্যাঁ, টোটো নিয়ে আমি রওনা দিলাম ইসকন মন্দিরের দিকে। চলে এলাম মায়াপুর মন্দিরের সামনে। এই হচ্ছে মায়াপুর ইসকনের মন্দির। আগে বহুবার এসেছি, আবারও আসলাম এই মায়াপুরের টানে। চলুন ভিতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করেই বাঁদিকে যে জায়গাটায় আপনাদের চোখ প্রথম পড়বে সেটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সারাদিন ধরে চলে হরিনাম জপ। শ্রীমূর্তয়ে দীনতারিণে। ডান দিকে রয়েছে সারিবদ্ধ কাউন্টার, যেখান থেকে পাওয়া যায় ইসকন মন্দিরের বিভিন্ন জায়গার প্রসাদের কুপন। আপনারা প্রসাদ গ্রহণ করতে চাইলে প্রথমে এসেই এখান থেকে কুপন কেটে নেবেন। একটা কুপন হবে। আমিও তাড়াতাড়ি কুপন কেটে বেরিয়ে পড়লাম মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। আপনারা যদি ইসকন মন্দিরে আসেন এবং যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু আগেই কুপন কেটে নেবেন, না হলে কিন্তু পরে কুপন পাওয়া যাবে না, তাহলে প্রসাদ গ্রহণ করতে পারবেন না। আমি সকাল সকাল চলে এসেছি, তাই জন্য এই কুপনটা কেটে নিলাম। এই মায়াপুরে ইসকন মন্দির ছাড়াও আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, আমি ওইগুলো আগে ঘুরে নেব, তারপরে এই ইসকন মন্দির আপনাদেরকে দর্শন করাবো। তাই চলুন যাওয়া যাক, আর কোন কোন জায়গায় ঘুরছি সেগুলো সব আপনাদেরকে শেয়ার করব। মন্দিরের পাশে অনেক টোটো আছে, এখান থেকে আপনারা কিন্তু সেই টোটো বুক করে যেতে পারেন। আমার মতন আপনারা যদি ইসকন মন্দির সহ মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলো একদিনেই ঘুরে দেখতে চান, তাহলে সকাল সকাল 8টার মধ্যে পৌঁছে যান মায়াপুর ধামে। তারপর প্রসাদের কুপন কেটে সেখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়ুন সমস্ত জায়গা ঘুরে দেখতে। টোটো করে প্রথমেই যেখানটা এলাম সেটা হচ্ছে গৌড়ীয় মঠ। মায়াপুরের এই শিবডোবা গৌড়ীয় মঠ হল শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠের একটি অংশ, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে স্থাপিত, এবং এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। 1920 সালে 6ই সেপ্টেম্বর গৌড়ীয় মঠ স্থাপিত হয়। 1918 সালে 7ই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। শ্রী চৈতন্য মঠ পরে গৌড়ীয় মঠের সকল শাখার মূল সংগঠন বলে স্বীকৃতি পায়। শিবডোবা মন্দিরটি এই মঠের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ নামেও পরিচিত, এবং এটি মায়াপুর ধামের অন্তর্গত একটি পবিত্র স্থান। তাছাড়া শিবডোবার একটি ইতিহাসও আছে, ভিডিওতে দেওয়া থাকলেও আপনারা পড়ে নিতে পারেন। এই যে মন্দির, এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের কিছুই আমি আপনাদের দেখাতে পারলাম না। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং এই মন্দিরের ভিতরের দেওয়ালে শ্রীকৃষ্ণের যে লীলা রয়েছে বা শ্রীকৃষ্ণের যে কর্মকাণ্ড ছিল সেগুলো মূর্তির আকারে প্রদর্শন করা হয়েছে। এরপর আপনারা যে মন্দিরটি দেখবেন সেটি হচ্ছে শ্রী শ্রী গৌর সুন্দর রাধারমণ জিউয়ের মন্দির। এই মন্দিরেরও মূল বিগ্রহ মদনমোহন। এখানে কিন্তু তীর্থযাত্রী নিবাসও আছে, ওই যে লেখা রয়েছে, এখানে থাকার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে মদনমোহন। এবার আমি এলাম নিমায়ের জন্মস্থানের সামনে। 1486 সালের 18ই সেপ্টেম্বর, বাংলা 1407 শকাব্দের 23শে ফাল্গুন, নবদ্বীপের মায়াপুরে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। তার জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও মায়াপুরের গৌড়ীয় বৈষ্ণবরা এটিকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে মনে করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটের ভিতরে এই নিম গাছটি তার নামকরণের কারণ এবং জন্মস্থানের পবিত্রতার প্রতীক। তিনি এই গাছের নিচেই জন্মগ্রহণ করেছিলেন বলে তার মা আদর করে নিমাই নামে রাখতেন, এবং মায়াপুরের যোগীপীঠ মন্দিরের প্রাঙ্গণে এই ঐতিহাসিক নিম গাছটি আজও পূজিত হয়, যা তার ঐশ্বরিক আবির্ভাবের স্থানকে নির্দেশ করে। প্রতি বছর প্রচুর ভক্ত কিন্তু এই মায়াপুর ইস্কনে আসে আর এই সমস্ত জায়গা দর্শন করে। মানুষের ভক্তির জন্যই কিন্তু মানুষেরা আসে এখানে। সামনেই দেখছেন নিমায়ের জন্মস্থানের মন্দির, আর তার পাশেই এই যে জায়গাটা,
যে পুকুরটা রয়েছে সেটা হচ্ছে গৌরকুণ্ড। তো চলুন দেখাই এই গৌরকুণ্ডটা। ভক্তরা এই পবিত্র গৌরকুণ্ডের জল মাথায় দেন। এই সেই পবিত্র গৌরকুণ্ড। আর নিমাই জন্মস্থানের পাশেই আছে ঠাকুর শ্রী ভক্তিবিনোদ স্মৃতি মন্দির। ভক্তিবিনোদ ঠাকুর, যার জন্মনাম কেদারনাথ দত্ত, তিনি ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় হিন্দু দার্শনিক, ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক। তিনি বৈষ্ণব ধর্মকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলে ধরেন এবং নবদ্বীপ ধামের মাহাত্ম্য ও চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নির্দিষ্টকরণে তার অবদান অপরিসীম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শনের পরে আমি এখন এলাম শ্রীবাস অঙ্গনে। এই হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই যে দেখুন লেখা রয়েছে শ্রীবাস অঙ্গন, খোল ভাঙার ডাঙ্গা। মায়াপুরের এই শ্রীবাস ঠাকুরের অঙ্গন থেকেই চৈতন্যদেব তার হরিনাম সংকীর্তন লীলা শুরু করেছিলেন। আর এটাকে খোল ভাঙার ডাঙ্গা বলা হয় কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে নবদ্বীপের তৎকালীন মুসলিম শাসক চাঁদ কাজীর আদেশে এই স্থানে ভক্তদের খোল বা মৃদাঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল। শ্রীবাস অঙ্গন দর্শন করার পরে এই যে পাশের যে রাস্তাটা, মানে মন্দিরে প্রবেশের বাদিকের যে রাস্তা, এখান দিয়ে এগিয়ে গেলেই পড়বে হচ্ছে শ্রী অদ্বৈত ভবন বা শ্রী গদাধর অঙ্গন। এরপর আমার পরবর্তী গন্তব্য ছিল মাসির বাড়ি। তবে তার আগেই এই মাসির বাড়ির কাছেই একটি দোকান থেকে পেটাই পরোটা, সবজি ও মিষ্টি সহযোগে আমি আমার প্রাতরাশটা সেরে নিয়েছিলাম। আপনারাও যদি কখনও এই দোকানে খেয়ে থাকেন তবে কমেন্ট করে জানান কেমন লেগেছে এই দোকানের খাবার। আর এখন আমি চলে আসলাম মাসির বাড়ি। এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এই মাসির বাড়িতে আপনারা যা যা দেখবেন সেগুলো হলো প্রভুপাদের সমাধি মন্দির, গোবিন্দ মন্দির, প্রভুপাদের ভজন কুঠির, চৈতন্য প্রদর্শনী এবং গোশালা। আর তার সাথে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকের ভবনগুলো পেরিয়ে প্রথমেই আপনারা যে জায়গায় এসে পৌঁছাবেন সেটা হলো প্রভুপাদের সমাধি মন্দির। এটা হচ্ছে ভক্তি বিজয় ভবন। আর সামনেই দেখুন ফুলের বাগান, তারপরেই হচ্ছে মন্দির। এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। এই যে ঘরটা রয়েছে সামনে, সেই ঘরের মধ্যে যে মূর্তি রয়েছে তার নিচেই প্রভুপাদকে সমাধিস্থ করা হয়েছে। প্রভুপাদের সমাধি মন্দিরের সামনেই রয়েছে যে কুণ্ডটি, সেটি হচ্ছে শ্যামকুণ্ড। আর এই শ্যামকুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর বড় বড় মাছ আছে। চলুন দেখাই। এই দেখুন বিশাল বড় শোল মাছ, দারুণ দারুণ। প্রভুপাদের মন্দিরের সামনে একটা হনুমান রয়েছে, ফুল খাচ্ছে। আসলে খাবার দাবার কিছু পায় না, যা পায় তাই খায়। প্রভুপাদের সমাধি মন্দির দেখে চলে আসুন গোবিন্দ মন্দিরে। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। মন্দিরের দেওয়ালে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী চিত্রিত আছে, যা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই মন্দিরের প্রধান বিগ্রহ শ্রী গৌরাঙ্গ গিরিধারী জিউ। আর গোবিন্দ মন্দিরের পাশেই এই যে জায়গাটা, এখান দিয়ে উপরে উঠতে হবে। এই ডান দিকে গোবিন্দ মন্দির আর প্রভুপাদের সমাধি মন্দির, আর বাঁদিকে রয়েছে প্রভুপাদের ভজন কুঠির, গোশালা আর শ্রী চৈতন্য প্রদর্শনী। পিছনের নির্মীয়মান বিল্ডিংটি হচ্ছে চৈতন্য প্রদর্শনী, তবে নির্মাণ কার্যের জন্য এটি এখন বন্ধ রয়েছে। আর সামনের মূর্তিটি দেখুন কি অসাধারণ। এটা হচ্ছে শ্রী প্রভুপাদের ভজন কুঠির, এখানেই নাম কীর্তন করতেন শ্রী প্রভুপাদ। এরপর রাধাকুণ্ড এবং তার পাশেই শ্রী গিরি গোবর্ধনকে দর্শন করে চলে আসুন গোশালায়। প্রভুপাদের যে ভজন মন্দির রয়েছে, ভজন স্থান রয়েছে, তার পাশ দিয়ে যেতে হবে গোশালায়। গোশালায় যাওয়ার পথে দেয়ালে দেখুন ঘুঁটে দেওয়া রয়েছে। এখন তো সবার গ্যাস চলে এসছে, আগে যখন গ্যাস ছিল না তখন কিন্তু এরকম ঘুঁটে দিয়েই কিন্তু আগুন জ্বালানো হতো কয়লার উনুনে। অনেক দিন বাদে দেখলাম। আপনারা কারা কারা এরকম ঘুঁটে দিয়ে রান্না করেছেন বা দেখেছেন কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সেই গোশালা, এখানে গরুগুলো রাখা হয়। এরপর আমার পরবর্তী গন্তব্য ছিল মায়াপুরের জগন্নাথ মন্দির। চলে এলাম জগন্নাথ মন্দির। এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দিরটি মায়াপুরের অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি। রথযাত্রার সময় মহাড়ম্বরে এখানে রথযাত্রা পালিত হয়। এই রথযাত্রায় কিন্তু এই জায়গাটায় প্যান্ডেল করা থাকে। আর ওই হচ্ছে মন্দির। এখান থেকেই রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে
ইস্কন মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিশাল ধুমধাম করে সেই আয়োজন হয়। আপনারা সেই সময়ও আসতে পারেন এই রথযাত্রা দেখার জন্য। জগন্নাথ মন্দির দেখে চলে আসলাম বল্লাল সেনের ঢিবির কাছে। চলুন দেখাই সেই বল্লাল সেনের ঢিবি। এই সেই বল্লাল সেনের ঢিবি। বল্লাল সেনের ঢিপি হল নদিয়ার নবদ্বীপের কাছে বামনপুকুরে অবস্থিত একটি বিশাল প্রত্নতাত্ত্বিক স্থান, যা সেন বংশের রাজা বল্লাল সেনের সময়কালের বিশাল প্রাসাদ বা আর্কিটেকচারাল কমপ্লেক্সের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়। এটি একটি মন্দির কমপ্লেক্স, বৌদ্ধস্তূপ বা বিহারের অংশ হতে পারে বলেও অনুমান করা হয়, যা 11 থেকে 13 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। এখানে খনন কার্যের ফলে বৌদ্ধস্তূপের বৈশিষ্ট্যযুক্ত ইটের কাঠামো ও মূল্যবান নিদর্শন পাওয়া গেছে, যা 12 শতকের বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক সাক্ষ্য বহন করে। প্রায় 400 ফুট প্রশস্ত ও 25 থেকে 30 ফুট উঁচু এই ঢিপির নিচে একটি বিশাল ইটের কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যার মেঝেতে চুন ও বালির ব্যবহার ছিল। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। উৎখননে প্রাপ্ত বস্তুগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার নানান জিনিসপত্র, পেরেক ও অন্যান্য সামগ্রী। সাইট সিন দেখে 11টা সাড়ে 11টার মধ্যে ফিরে আসুন ইস্কন মন্দিরে। সাইট সিন দেখে চলে আসলাম আবার মন্দিরের কাছে। তো এখন আবার ইস্কন মন্দিরে প্রবেশ করব। মেন গেট দিয়ে প্রবেশ করে কুপনের ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে আসুন প্রভুপাদের পুষ্পসমাধি মন্দিরে আর দেখে নিন এই পুষ্পসমাধি মন্দিরটি। এটাই হচ্ছে প্রভুপাদের মন্দির। আর এই প্রভুপাদের মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদেরকে জুতো খুলতে হবে। তার জন্য ওইখানটায় ক্লক রুম আছে, ওখানে আপনারা জুতো, ব্যাগ এইগুলো রেখে দিতে পারবেন। দূর থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। ওইখানটায় কিন্তু ক্লক রুম, জুতো রাখার এবং ব্যাগ এবং মোবাইল রাখার জায়গা রয়েছেন। এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তারপরে আপনারা লাইন দিয়ে কিন্তু এই প্রভুপাদের মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দির থেকে বেরোতে বেরোতেই সময় হয়ে যাবে ভোগ গ্রহণের, তাই তড়িঘড়ি চলে আসুন ভোগ গ্রহণের জায়গায়, যেখানকার কুপন আপনারা আগে থেকেই কেটে রেখেছেন। এই নতুন মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, উদ্বোধন হয়ে গেছে, কিছুটা অংশ দেখানো হচ্ছে, কিন্তু পুরোটা এখনও কাজ সম্পন্ন হয়নি। দেখাবো আপনাদেরকে সমস্ত কিছু, ভিডিওর সঙ্গে থাকুন। আর এখান দিয়ে গদা ভবনে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, আর নিচে অনেক দোকান আছে। আর সামনে যে ভবনটা সেটা হচ্ছে গদা ভবন। এই গদা ভবনে ভোগ গ্রহণের পাশাপাশি থাকার জায়গাও আছে। যদি আপনারা ইস্কনের ভিতরে থাকতে চান তাহলে ইস্কনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুক করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, চেক করে নেবেন। কতগুলো লাইন রয়েছে দেখুন, মানে খাওয়ার জন্য এতটা লাইন দিতে হবে। আগেও এখানে এসে খেয়েছি, কিন্তু এরমভাবে লাইনে দাঁড়াতে হয়নি। একবার এখান দিয়ে যাব, একবার এখান দিয়ে আসবো, আবার ওখান দিয়ে যাব, ওখান দিয়ে আসবো, মানে যাওয়া আসা করতে করতেই সময় চলে যাবে। ফাইনালি ভুলভুলাইয়া থেকে বেরোলাম। এরপর ভিতরে প্রবেশ করে একে একে লাইন দিয়ে খাবার নিয়ে আমি আমার ভোগ গ্রহণ সেরে নিয়েছিলাম। শুধু গদা ভবনেরই লাইন দেখুন, গদা ভবনের কুপনের লাইন 80 টাকার, এত দূর, বাপরে বাপ। আপনারা যদি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে যে 1টা থেকে 2:30টার মধ্যে প্রসাদ গ্রহণের সময় আর একটু আধ ঘন্টা আগে আসবেন, 12:30 নাগাদ এসে লাইনে দাঁড়াবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি আপনারা প্রসাদটা পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পর এবার আপনারা ইস্কনের চারিদিকটা ভালোভাবে ঘুরে নিন, কারণ ইস্কনের সমস্ত মন্দিরই দুপুর 1টায় বন্ধ হয়ে আবার খোলে বিকেল 4টে। যদি এখানে এসে আপনারা থাকেন তাহলে কিন্তু এই সন্ধ্যাবেলাটা এই জায়গাটা স্পেন্ড করতে পারেন বা কাটাতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানকার সন্ধ্যা আরতি হয়,
সেটা কিন্তু দেখার মতন, যদিও সেখানে ভিডিও অ্যালাউ নেই, আমি দেখাতে পারবো না। যদি থাকেন তাহলে অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখবেন। এবার আমি চলে আসলাম পৃথিবীর সর্ববৃহৎ ইসকনের নতুন চন্দ্রোদয় মন্দির দেখতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নতুন চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটা দান হিসেবে নিচ্ছে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যেরকম পারবেন এই কুপন কেটে নেবেন, কেটে এই নতুন মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই যে কুপনটা কেটেছিলাম এটা কেউ চেক করছিল না, এখন কিন্তু চেক করছে এবং একটা পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ করে দিচ্ছে। দেখছি কজন মানে এসছে, মানে ধরেই নিচ্ছে এরা যে প্রত্যেকের জন্য 50 টাকা করে কুপন করতে হবে। দান যদিও নিজের ইচ্ছায় হওয়া উচিত। আপনারা যে কুপনটা নিয়েছেন দেখুন, কুপনের প্রথম পেজে লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। সেই তার অপর পৃষ্ঠায় তার আরেকটি নাম রয়েছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, TOBP। আমরা সবাই মন্দিরটাতে প্রবেশ করছি কতটুকু কাজ হয়েছে দেখার জন্য। মন্দিরটা এখনো ভগবান স্থাপিত হয়নি, আপনারা কেউ ভগবানের বিগ্রহকে দর্শন করতে পারবেন না। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন মন্দিরটাতে কাজ চলমান। মন্দিরটা যেহেতু ওপেনিং হয়নি তাই এখানকার যে মেইন প্রবেশদ্বার সেটা আমরা ব্যবহার করছি না, পেছন দিক থেকে প্রবেশ করবো এবং পেছন দিকে বেরিয়ে আসবো। সবাই আস্তে আস্তে সামনে এগিয়ে আসুন। আপনাদের সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো ভগবান নরসিংহদেবের মন্দির। এই মন্দিরটি ওপেনিং হয়ে গিয়েছে, প্রত্যেকটি জায়গায় জায়গায় অনেকে কাজ করছে এবং এখানে এই জন্যই মন্দিরে ভগবান এখনো স্থাপিত হয়নি। এখানে আরো এই রকম 3টি মন্দির নির্মাণ হবে, সর্বমোট 4টি মন্দির এখানে হবে এবং 4টি মন্দির। আর আপনাদের যে মেইন মন্দিরে যারা ভগবান রয়েছেন সবাই এখানে আসবেন, এখানে পুজো পাঠ সবকিছু হবে এবং সেটা 2027 মার্চ থেকে নভেম্বর ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আরো প্রায় 14টি দেশের মোট 17টি দেশের পাথর এখন ব্যবহার করা হচ্ছে। এখানে এমনও কিছু পাথর ব্যবহার করা হতে পারে যেটি কোনো ইলেকট্রিক বা বৈদ্যুতিক আলো ছাড়াও আলো প্রদান করতে পারে। পিছনের দিকে দুটি বিগ্রহ রয়েছে কাপড় দিয়ে ঢাকা। এরা দেখতে শঙ্খ চক্র গদা পদ্মধারী 4 হাত বিশিষ্ট, কিন্তু তারা ভগবান বিষ্ণু নয়, তারা হলো জয় বিজয়। এবং আপনাদের বাঁ হাতের দিকে একবার তাকান, দেখতে পাবেন ডান দিকে বাঁ দিকে 2টি সিঁড়ি রয়েছে অনেক বড় বড়। এই সিঁড়িগুলো হলো এখানকার মেইন প্রবেশদ্বার। যখন এই মন্দিরটি উদ্বোধন হবে প্রত্যেকে এই রাস্তাটা ব্যবহার করতে হবে। এখন হয়তো শারীরিক কারণবশত অনেকেই আছেন যারা এই সিঁড়িগুলো ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য এখানে লিফট রয়েছে। সমস্ত পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির এবং আমাদের সনাতন শাস্ত্রের দিক থেকে এটাকে উল্লেখ করা হয়েছে অভিন্ন গোলক ধাম। নতুন মন্দির দেখা সম্পন্ন হলো আমার, এবং আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারাও দেখলেন নতুন মন্দির কতখানি কাজ হয়েছে, কতখানি হবে এবং কি কি আছে। আর আপনারা এটাও শুনলেন যে 2027 নভেম্বরের মধ্যে এই নতুন মন্দির পুরোদমে চালু হয়ে যাবে এবং ভক্তদের জন্য উন্মোচন করে দেওয়া হবে। এই যে নতুন মন্দিরের কাজটা দেখলেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকছে যে এই নতুন মন্দিরের ভিতরে যে নরসিংহ মন্দির রয়েছে সেটা কবে উদ্বোধন হয়েছে। এবার আপনারা ইসকনের মূল মন্দিরে প্রবেশ করুন, আর যদি চান তবে এখানকার অসম্ভব সুন্দর সন্ধ্যা আরতিও দেখে নিতে পারেন। এই জায়গাটায় লেখা রয়েছে মুভি থিয়েটার টিকিট কাউন্টার, এবং এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কত? 40 টাকা পার পার্সন। ঠিক আছে, এখানে কি দেখানো হবে? এখানে এখন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলার একটা পার্ট 3D, একদম 3D এবং রিল্যাক্সেবল চেয়ার, একদম 360 স্ক্রিন, সম্পূর্ণ এসি হল। এই মায়াপুর ভ্রমণে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার, আপনারা অবশ্যই উত্তর দেবেন। এই মায়াপুর ইসকনে আসলে আপনারা শুনবেন শ্রীলা প্রভুপাদ। এই শ্রীলা প্রভুপাদ কে এবং কেন তিনি বিখ্যাত? আপনারা যদি উত্তরটা জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানান। আমার এই মায়াপুর ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর প্রচুর শেয়ার করুন, কেননা আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। আর তার সাথে আমার এই ছোট্ট ভ্যাগাবান বিপুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে।